বন্দে পুরুষোত্তমম। সর্বপ্রথম আমি প্রণতি জ্ঞাপন করছি আমার জীবনারাধ্য দেবতা, এ যুগের যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাঙারাতুল চরণে। প্রণতি জ্ঞাপন করছি তারই পরিবারের তথা ইষ্ট পরিবারের প্রতি প্রত্যেকের রাঙারাতুল চরণে। ইতিমধ্যে যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত হতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে যারা যুক্ত হবেন, প্রতি প্রত্যেককেই জানাচ্ছি আমার আন্তরিক জয়গুরু এবং যথাযোগ্য প্রণাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ইতিমধ্যে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে জানতে পেরেছেন যে আমরা গত ১৩ তারিখ যে এপিসোডটা করার কথা ছিল, একটু নেটওয়ার্কিং ইস্যুর কারণে আমরা অ্যা আপনাদেরকে পরিপূর্ণভাবে আমাদের এপিসোডটা করতে পারিনি। তথা আমাদের সাথে যিনি যুক্ত হওয়ার কথা ছিলেন শ্রী, শ্রী ঠাকুর প্রপৌত্র পূজনীয় শ্রী ডক্টর বালার্ক চক্রবর্তী মহোদয়, তিনি আসলে নেটওয়ার্কিং ইস্যুর কারণে আমাদের সাথে যুক্ত হতে পারেননি। তার জন্য আমরা ক্ষমা প্রার্থনা করছিলাম এবং এখনো ক্ষমা প্রার্থনা করছি। তাই আপনাদেরকে দেয়া সেই কথা রাখতে গিয়ে সেই এপিসোডটা আমরা আজকে আবার পুনরায় করতে চেষ্টা করছি। আপনারা নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন এবং অ্যা প্রতিবারের মতো যে কথাটি বলছিলাম, আপনারা চাইলে এই অনুষ্ঠানটিকে শেয়ার করে আপনাদের টাইমলাইনে রেখে দিয়ে সর্বত্র ছড়িয়ে দিতে পারেন এবং বিভিন্ন গ্রুপে, WhatsApp এ, মেসেঞ্জারে চাইলে আপনারা এই গ্রুপটাকে বা এই অনুষ্ঠানটিকে ছড়িয়ে দিয়ে সর্বত্র সবাই যেন দেখতে পারে সেই সুযোগটুকু করে দিতে পারেন। এবং আরেকটি যে আজকের যে আলোচ্য বিষয় যজন, যাজন, ইষ্টবৃতি এই বিষয়বস্তুর উপর আমরা আলোকপাত শুনবো পূজনীয় দাদার কাছ থেকে। এবং কারো যদি কোনো কিউরিসিটি বা প্রশ্ন থেকে থাকে আজকের যে বিষয়বস্তু যজন, যাজন, ইষ্টবৃত্তির উপর, আপনারা চাইলে আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন এবং আমরা চেষ্টা করব শ্রী, শ্রী ঠাকুরের আদর্শে সেই উত্তরটুকু দেয়ার জন্য। এবং যে কথাটি বলছিলাম, আপনারা চাইলে অনুষ্ঠানটিকে পরবর্তীতে উপভোগ করতে পারবেন। একই নামে আমাদের যে আলোকবর্তিকা ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে চাইলে আপনারা পরবর্তীতে এই অনুষ্ঠানটিকে উপভোগ করতে পারবেন। তাই আমি আর দেরি করছি না। যিনি আমাদের গেস্ট, যিনি আজকে শ্রী, শ্রী ঠাকুরের এতবাহী প্রপৌত্র পূজনীয় শ্রী ডক্টর বলার্ক চক্রবর্তী মহোদয়। আমি চেষ্টা করছি পূজনীয় দাদাকে সংযুক্ত করবার জন্য। আপনারা নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। সেই প্রত্যাশাটুকু রাখছি। দাদা আমার আন্তরিক জয়গুরু এবং সশ্রদ্ধ প্রণাম নিবেন। জয় গুরু দাদা। আপনাকেও আমার অনেক অনেক শ্রদ্ধা। ভালো আছেন তো দাদা? হ্যাঁ দাদা, পরম পিতার অশেষ কৃপায় ভালো আছি, সুস্থ আছি। নিশ্চয়ই আপনিও ভালো আছেন। আমিও ঠাকুরের দয়ায় ভালোই আছি। আমরা গত সেশনটি আসলে নেটওয়ার্কিং ইস্যুর কারণে করতে পারি নাই। যারা অডিয়েন্সরা আছেন তাদের কাছে আমরা আবারও বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করছি। আসলে আপনাদের গতবারের যে সময়টা আপনারা অনেকক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন। আমরা আপনাদেরকে সেই এ আজকের যে আলোচ্য বিষয় যজন, যাজন, ইষ্টবৃতি সেই টপিকসটার যিনি গেস্ট নেটওয়ার্কিং ইস্যুর কারণে আমরা পূজনীয় দাদাকে যুক্ত করতে পারিনি। তাই আজকে আমরা সেই সেশনটা আবারও পুনরায় করতে চেষ্টা করতেছি। আপনারা নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন এবং যে কথাটি বলছিলাম, আপনাদের যদি কোনো কিউরিসিটি থাকে, যদি কোনো প্রশ্ন থেকে থাকে যে আজকের আলোচ্য বিষয় যজন, যাজন এবং ইষ্টবৃত্তি সেই বিষয়বস্তুর উপর আপনারা চাইলে আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। আমরা চেষ্টা করব শ্রী, শ্রী ঠাকুরের আদর্শে সেই উত্তরটুকু দেয়ার জন্য। যে কথাটি বলছিলাম দাদা, আমি সরাসরি আলোচ্য বিষয়ের উপর আলোচনা করার জন্য আপনাকে সবিনয় অনুরোধ করছি। এ যদি আপনি আজকের যে মূল্যবান সে আপনার আলোকপাত যদি আমাদেরকে শোনাতেন দাদা। আমার আন্তরিক জয়গুরু এবং প্রণাম নিবেন। জয় গুরু। প্রত্যেককেই আমার শ্রদ্ধা এবং জয় গুরু। যারা যারা আমাকে দেখছেন তাদেরকে আমার রানন্দিত জয় গুরু। গুরুজন যারা আমাকে দেখছেন তাদেরকে আমার প্রণাম। গত এপিসোডে মানে গত ২-৩ দিন আগে যে নির্ধারিত যে দিনটা ছিল সেদিন আমরা অনেক চেষ্টা করলাম এটার মধ্যে যুক্ত হয়ে একটুখানি কিছু আলোচনা করার, কিন্তু আনফরচুনেটলি সেটা সম্ভব হয়ে উঠলো না, কারণ ভীষণ এখানে ইন্টারনেটের প্রবলেম চলছে। ইনফ্যাক্ট আজকেও বেশ ভালোই প্রবলেম হচ্ছে, খুব আস্তে আস্তেই নেটটা স্ট্রিম করছে। আশা করি যে সেশনটা চালাতে আজকে বিশেষ কোনো অসুবিধা হবে না। আর
আমাকে যে বলা হচ্ছে যে আমি নিজের কিছু মূল্যবান আশীর্বাণী প্রদান করব এই এই টপিকটার ওপরে, সত্যি কথা বলতে আমি এই বিষয়ে আহ, তেমন কিছু আমি জানি না। আর আমার মনে হয় আজকের যে আলোচ্য বিষয়, যেটা যজন যাজন ইষ্টভৃতি, সেটা একটা এমন ব্যাপার, যেমন সাঁতার কাটতে গেলে জলে নামতে হয়, আর যে সাঁতার কাটে সে যতক্ষণ না মানে জলে নেমে সেটা অনুভব করা যায় না। মৌখিক সেটা আমরা যতই চেষ্টা করি না কেন, কি জলে নামার পর কিরকম হয়, সাঁতার কাটার সময় কিরকম লাগে, জলের স্রোতের এগেনস্টে যখন যে সুইমারটা এগিয়ে যাচ্ছে বা জলের যে প্রেশার একটা লাগছে, সেটা যে জলে নামে সেই বোঝে। ওরকমই এই বিষয়ে আশীর্বাদই প্রদান করার চেয়ে বেশি মূল্যবান হবে যারা যারা ঠাকুরের দীক্ষা নিয়েছেন এবং সৎসঙ্গী যারা, তারা নিজের নিজের জীবনে সেটা এটাকে এইভাবে পালন করে অনুভব করতে পারবেন আপনারা বেশি ভালো। এই টক শোর মাধ্যমে আমরা এটা ভালো মতন আলোচনা করতে পারি, আমরা কিছু ডাউট ক্লিয়ার করতে পারি। আমার মনে অনেক রকমের ডাউট আছে, আপনাদের প্রশ্নর জবাব দিতে গিয়ে হয়তো আমার মনেরও ডাউট ক্লিয়ার হতে পারে। তো এটা সেই ভাবেই এটা হোক, আমি এটাই প্রত্যাশা রাখছি। আর মেন টপিকে ঢোকার মতন তেমন কিছু নেই, তবে আমি ঠাকুরের কথা আজকে আমরা বিশেষ কিছু বলবো না। আমি মানে ঠাকুরের নাম নিয়ে যজন যাজন ইষ্টভীতি আলোচনা আমরা করব না, বরঞ্চ আমরা একটু দেখি যে আমাদের আশেপাশে কি ঘটছে। মানে আমরা যেখানে এখন যে প্রেক্ষাপটে আমরা প্রত্যেকে দাঁড়িয়ে আছি, মানে পৃথিবীর যা অবস্থা, পলিটিক্যাল বলুন, সোশ্যালি বলুন, হ্যাঁ, ফিজিক্যালি, মেন্টালি, আমরা প্রত্যেকেই যে জায়গায় দাঁড়িয়ে আছি, সেটা কিরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আছি এবং কতটা সেটা আমাদের প্রো সার্ভাইভাল সে এনভায়রনমেন্টটা, সেটা নিয়ে একটু আমরা চিন্তা করার চেষ্টা করব, একটু আলোচনা করার চেষ্টা করব। তাহলেই আমার মনে হয় আজকের যে আলোচ্য বিষয় যজন যাজন ইষ্টভীতি, সেটা প্রাসঙ্গিকতা কি আছে সেটা অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যাবে। আর বাদবাকি যে ব্যাপারগুলো আছে, আমি যেমন ওই সাঁতারের এক্সাম্পলটা দিয়ে বলার চেষ্টা করলাম, ওটা তো নিজের অনুভূতির মাধ্যমেই করতে হবে, সেটা ওইভাবে আমাদেরকে পালন করতে হবে। এবং পালন করার জন্যে মনের মধ্যে মোটিভেশন চাই, ইন্সপিরেশন চাই। সেই ইন্সপিরেশনের জন্যে আমরা ঠাকুরের কিছু জিনিস আলোচনা করতে পারি, ঠাকুরের জীবনের কিছু ঘটনা, ঠাকুরের চাল চলন, ঠাকুরের লোকজনকে কিভাবে কথা বলতেন, সেইগুলো দিয়ে আমাদের মনে যথেষ্ট ইন্সপিরেশন আসবে, যে ইন্সপিরেশনের মাধ্যমে আমরা এটাকে পালন করতে পারবো। এই যজন যাজন ইষ্টভীতি ব্যাপারটা পালন করলে অটোমেটিক্যালি অনুভূতি নিজের থেকেই হবে, তখন আর আলাদা করে বক্তৃতা দিয়ে বোঝানোর মতন বিশেষ কিছু থাকবে বলে আমার মনে হয় না। আমি একটা কথা আজকে সকাল থেকে ভাবছিলাম, আমি যেহেতু একটা রিসার্চের সাথে একটু যুক্ত আছি, এখন ভারতবর্ষে একটা খুব জিনিসের ওপর এখন স্ট্রেস দেয়া হচ্ছে। অনেকেই জানেন আপনারা হয়তো, সেটা শুধু ভারতবর্ষে কেন, পুরো পৃথিবীরই একটা বিশাল বড় এপিডেমিক হয়ে দাঁড়িয়েছে ওই ব্যাপারটা। সেটাকে বলা হচ্ছে অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, এএমআর ওটাকে বলা হচ্ছে, অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স। কয়েকদিন আগে একটা আর্টিকেল পাবলিশ হয়েছিল, যে মধ্যে বিভিন্ন কান্ট্রির থেকে বেশ কয়েকটা স্যাম্পেল নিয়ে পরীক্ষা করা হয়েছিল, হিউম্যান স্যাম্পেল নিয়ে। তো ওই কান্ট্রিগুলোর মধ্যে ভারতবর্ষ ছিল, ব্রাজিলও ছিল, ইউনাইটেড স্টেটস ছিল, আরো অনেক রকমের অনেকগুলো কান্ট্রি ছিল, আফ্রিকান কিছু কান্ট্রি ছিল, জাপান টাপান এগুলো সব, চায়না, প্রত্যেকেই ছিল ওই কান্ট্রির। মানে ওই সব কান্ট্রির বাসিন্দাদের কিছু স্যাম্পেল নিয়ে কিছু পরীক্ষা করা হয়েছিল, এবং তাতে পাওয়া গেল যে ভারতবর্ষে যে রেজাল্টটা এসছে তাতে দেখা যাচ্ছে মোর দ্যান 83% আমরা রেজিস্ট্যান্ট হয়ে গেছি অ্যান্টিমাইক্রোবিয়াল, মানে অ্যান্টিবায়োটিকের ইয়েতে। মানে আমাদের শরীরে যে ব্যাকটেরিয়া গুলো আছে এবং আমাদের শরীরকে যে ব্যাকটেরিয়া গুলো ক্ষতি করে, সেইগুলোকে নষ্ট করার জন্য, সেইগুলোর থেকে রেহাই পাওয়ার জন্য আমরা অ্যান্টিবায়োটিকের আমরা ইউজ করি, আমাদেরকে প্রেসক্রাইব করা হয়, ডাক্তাররা আমাদের অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করেন। এবং এটা করতে 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 এখন দেখা যাচ্ছে যে এটাকে
ইনডিসক্রিমিনেট ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স এর জন্য, মানে এন্টার যেটাকে বলে, একটুখানি গলা ব্যথা হলো, ঠিক আছে, একটু অ্যাজিথ্রোমাইসিন খেয়ে নিলাম, একটুখানি কিছু হলো নরফ্লক্সাসিন খেয়ে নিলাম। তো এই যে এন্টার সেই ব্যবহার করতে করতে এখন একটা এমন পরিস্থিতি পৌঁছে গেছে যে সেই ব্যাকটেরিয়া গুলো রেজিস্ট্যান্ট হয়ে গেছে এবং কোনো অ্যান্টিবায়োটিক তাদের ওপর কাজ করছে না। আর এটা একটা এপিডেমিকের পর্যায়ে এসে দাঁড়িয়েছে। এএমআর ওটাকে বলা হয়, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স। এটা নিয়ে এখন একটা বিশাল বড় গবেষণা চলছে পুরো পৃথিবীতে, এবং সবথেকে বেশি এফেক্টেড হচ্ছে ভারত সহ যে ভারতের আশেপাশে যে কান্ট্রি, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, সেগুলো তো একসময় সাবকন্টিনেন্টই বলা হয় এগুলোকে। পলিটিক্যালি আলাদা হলে পরেও কালচারালি আর জিওগ্রাফিক্যালি আর মানুষের মানসিকতার দিক দিয়ে এই সব কটা কান্ট্রি কিন্তু একই। পলিটিক্যালি এইগুলো আলাদা হতে পারে। তো এই সমস্যাগুলো এইসব দেশেও খুব পরিমাণে দেখা যাচ্ছে। এই এই এটা আপনাদের সাথে একটা এটা জাস্ট তথ্য শেয়ার করার, এটা একটা জাস্ট করলাম, মানে কিরকম একটা বিপরীত পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি, যেখানে আমাদের সার্ভাইভেবিলিটিটা বিশাল বড় একটা কোশ্চেনের ওপর এসে পড়েছে। আমি যে আজকে আছি, কালকে সকালবেলা থাকবো কিনা সেটার কোনো গ্যারেন্টি নেই। ফেসবুক যখনই খুলছি বা ইনস্টাগ্রাম যখনই চালাচ্ছি, তখনই এরকম ধরনেরই খবর চলে আসছে। কোনো ভালো খবর কোথার থেকে পাচ্ছি না, একটা স্বস্তিজনক যে মানুষ মানুষের জন্য করছে, বা আমরা মানে কোনো মানুষের গতিবিধি বৃহত্তর মানুষের বাঁচা বাড়াকে তুলে ধরছে বা তাদের সাহায্য হচ্ছে, এই খবর ন্যূনতম হয়ে যাচ্ছে। বরঞ্চ যে খবরগুলো আমাদেরকে ডিমোরালাইজ করে দেয়, যে খবরগুলো শুনে আমাদের ভয় লাগে, যে খবরগুলো শুনে আমাদের মন খারাপ হয়ে যায়, ওইগুলোই আমরা বেশি পাচ্ছি। রাস্তায় যদি বেরোই, কোনো গ্যারেন্টি নেই যে সশরীরে কমপ্লিট ফিজিক্যাল ফর্মে বাড়ি ফিরতে পারবো কিনা। রোজ দিন অ্যাক্সিডেন্ট, রোজ দিন কিছু না কিছু। ট্রেনে উঠছি, কোনো ঠিক নেই যে ঠিকঠাক ভাবে গন্তব্য স্টেশনে পৌঁছাতে পারবো কিনা। এইগুলো তো জাস্ট একটা এক্সাম্পল। ওষুধ খাবো, ওষুধ খেয়ে যে ঠিক করে বাঁচবো কিনা সেটাও এখন ব্যাকটেরিয়া গুলো আমাদের এগেনস্টে মানে কি মানে কি রুখে দাঁড়িয়েছে এএমআর এর ইয়ে দিয়ে। কেন হচ্ছে এই জিনিসগুলো? কেন এইগুলো, মানে কেন এই জায়গায় আমরা পৌঁছে যাচ্ছি আজকে, যেখানে আমাদের মানে বেঁচে থাকাটাই যেটা আমাদের বেসিক সব থেকে, সেটাই কোশ্চেনেবল হয়ে যাচ্ছে। নিঃশ্বাস নেওয়াটাও এখন একটা বহুত বড়, পিওর এয়ার, শুদ্ধ হাওয়া পাওয়াটাও এখন ভারতবর্ষে একটা বিশাল বড় ব্যাপার হয়ে যাচ্ছে। মানে ওটার জন্য এখন কয়েকদিন পর মারপিট, সিভিল ওয়ার লেগে যাবে, কি কে পিওর এয়ারের জন্য ভাগিদার। যা অবস্থা, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স আমাদেরকে যা দেখাচ্ছে, দেখুন, একটা ভালো গবেষণা করতে গেলে আমাদের একটা একটা প্রপার একটা প্রোটোকলে আমাদের চলতে হয়। একটু আগে আমি নিজের ভাইয়ের সাথে কথা বলছিলাম ফোনের মাধ্যমে। আমাকে ভাই বলছিল যে এইভাবে যদি বলি তাহলে বুঝতে সুবিধা হবে। আমার ওর কথাটাই আমি বলছি। ও নিশ্চয়ই হয়তো আমাকে মোবাইলে দেখছে এখন, ও বুঝতে পারবে। প্রত্যেকটা জিনিসের একটা প্রপার প্রোটোকল হয়। সেই প্রোটোকল থেকে যখন আমরা ডেভিয়েট করে যাই, তখনই গিয়ে সমস্যা আরম্ভ হয়। আমি যদি অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এর কথাটা বলি, অ্যান্টিবায়োটিক ডেফিনেটলি আমাদেরকে অনেক ইয়ের থেকে বাঁচিয়েছে, ওটার জন্যই এটা আবিষ্কারও হয়েছিল। কিন্তু এই যে উইদাউট এনি প্রোটোকল এইভাবে যে ইউজ করা, সেটারই আজকে পরিণত হয়েছে এরকম যে আমরা প্রায় 90% আমরা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স আমাদের মধ্যে এসে গেছে, ব্যাকটেরিয়া গুলো হয়ে গেছে আমাদের শরীরে। এবং আমরা দেখেছি যে হয়তো আমরা কোনো ডাক্তারের কাছে গেলাম, উনি একটা ডোজ আমাদেরকে প্রেসক্রাইব করলেন, আমরা খেলাম, আর হয়তো উনি বলেছিলেন 10 দিন ধরে খেতে। তো 10 দিন ধরে আমি না খেয়ে 2 দিন খাওয়ার পর, 3 দিন খাওয়ার পর আমার গলা ব্যথাটা কমে গেল। তারপরে আমি দেখলাম, দেখা গেল যে আমি কোর্সটা কমপ্লিট করলাম না। এটাতে কি হচ্ছে, এই করতে করতে দেখা যাচ্ছে যে ব্যাকটেরিয়া গুলো 3 দিনের ওষুধ খাওয়ার জন্য যে ব্যাকটেরিয়া গুলো মারা গেল, সেগুলো হয়েছিল কমজোর ব্যাকটেরিয়া। আর ওইগুলো মারা যাওয়াতে আমার শরীরটা যখন একটুখানি ঠিক হলো, তো আমি ছেড়ে দিলাম। কিন্তু আমার শরীরে তো বেঁচে গেল ওই শক্তিশালী ব্যাকটেরিয়া গুলো তখনও বেঁচে আছে, এবং আমি তাদেরকে ওষুধ না দিয়ে তাদের সার্ভাইভিলিটিটা আরো বেশি
এনহ্যান্স করে দিচ্ছি। এবং একটা ব্যাকটেরিয়ার লাইফ সাইকেল যদি দেখি, আমরা যেমন অ্যাভারেজ লাইফ সাইকেল হিউম্যান বিং এর 75 বছর, 75 ইয়ার্স এখন বলা যেতে পারে। একটা ব্যাকটেরিয়া 20 বছর, 20 মিনিট, 20 মিনিটে একটার থেকে দুটো হয়ে যায়, ওটাই ব্যাকটেরিয়ার লাইফ। তো ওই 20 মিনিটে ও এত তাড়াতাড়ি ডেভেলপ করছে, এত তাড়াতাড়ি ডিভাইড করছে, যে যে চেঞ্জ গুলো আমরা ওকে যে মারার চেষ্টাটা করছি অ্যান্টিবায়োটিক দিয়ে, সেটাও বুঝে গিয়ে 20 মিনিটের মধ্যেই নিজের যে জেনেটিক মেটেরিয়াল, যেটা ওর ডিএনএ, সেটার মধ্যে সেই চেঞ্জেস গুলো আনার চেষ্টা করছে, যাতে ব্যাকটেরিয়া, যাতে সেই অ্যান্টিবায়োটিকটা তার এগেনস্টে না চলুক। আর এটা খুব শিগগিরই হচ্ছে, কারণ ওদের লাইফ সাইকেলটা খুব ছোট। তারা 20 মিনিটের একটার থেকে দুটো হয়ে যাচ্ছে, লগারিদমিক স্কেলে তারা ডিভাইড করে। তো ওদের মধ্যে এই ধরনের চেঞ্জ গুলো ভীষণ শিগগিরই আসে। আমাদের মধ্যে যে চেঞ্জ গুলো আসতে কোটি কোটি বছর লেগে যায়, সেটা ব্যাকটেরিয়ার মধ্যে খুব শিগগিরই চলে আসে। ন্যাচুরালি সিলেকশন যেটা ব্যাপারটা, যেটা ইভলিউশন যারা পড়েছেন, যা পড়বেন, আপনি বুঝতে পারবেন। ডারউইন একটা টার্ম কয়েন করেছেন, ন্যাচুরাল সিলেকশন, যে নেচার আপনাকে সিলেক্ট করে নেবেন। আপনার পরিস্থিতি অনুযায়ী নেচার আপনাকে সিলেক্ট করে নেবে, যার মধ্যে সেই ক্ষমতাগুলো থাকবে নেচার তাকে সিলেক্ট করে নেবে। এবং বর্তমান পৃথিবীতে যত জীবজন্তু আমরা দেখছি নিজের চারিপাশে, তারা সব ন্যাচুরাল সিলেকশনেরই এক একটা এক্সাম্পল। কারণ ওরা ন্যাচুরালি সিলেক্টেড হয়েছিল, তবেই গিয়ে আমরা ওকে আজকে দেখতে পাচ্ছি। যেমন ধরুন জিরাফ। জিরাফ আমি শুনেছি এক সময় নাকি এরকম জিরাফ ছিল প্রজাতি, যাদের গলা এত উঁচু ছিল না। কিছু কিছু জিরাফ ছিল, তাদের মানে কি ছোট সাইজের জিরাফ হতো, লম্বা গলায় জিরাফও ছিল। কিন্তু লম্বা গলা জিরাফ কেন আউট নাম্বার করে গেল, কি আজকে শুধু লম্বা গলায় জিরাফ আমরা দেখছি? কারণ এরকম কিছু পরিস্থিতি এসছিল, যখন ওই লম্বা গলা হওয়ার জন্য তাদের বেঁচে থাকাটা বেশি ফেভারেবল হয়ে যাচ্ছিল। হয়তো গ্রাউন্ডে বা নিচু হাইটে যে ধরনের গাছপালাগুলো আছে, সেইগুলো হয়তো সংখ্যায় কমে যাচ্ছিল, কম্পিটিশন বেড়ে যাচ্ছিল সেইগুলো খাবার অন্যান্য পশু পাখি, জন্তু জানোয়ারের সাথে। সেখানে কিন্তু আপার অ্যাডভান্টেজটা পেল লম্বা গলার জিরাফগুলো। এবং লম্বা গলাগুলো তখন আউট নাম্বার করে গেল, ওই জন্য আজকে আস্তে আস্তে ছোট গলাগুলো এক্সটিংক্ট করে গেল, তারা বাঁচতে পারলো না। এক কথা বলা যেতে পারে, লম্বা গলা জিরাফকে নেচার সিলেক্ট করে নিল। সেই জন্য আজকে আমরা দেখছি যে আমাদের আশেপাশে ওরকমই জিরাফ আছে। আমি এটা খুবই রাফ এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। এটার মধ্যে অনেক টেকনিক্যাল ভুল আছে, আমি যে কথাটা বললাম। যারা স্পেশালিস্ট হয়তো শুনছেন, তারা বুঝতে পারবেন। কিন্তু মোটমাট এরকমই ঘটনা সবসময় ঘটে। ওরকমই ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও আমরা অ্যান্টিবায়োটিক দিচ্ছি, তার তার বেঁচে থাকাটাকে আমরা বাধা দিচ্ছি। ও চেষ্টা করবে সেটার থেকে বাঁচার। তো তখন ওর জেনেটিক মেটেরিয়ালে তখন কিছু চেঞ্জ আনবে, নিজের থেকে অটোমেটিক্যালি হবে সেই চেঞ্জটা, মিউটেশন অটোমেটিক্যালি হবে। এবং ওই মিউটেশন গুলোই সিলেক্টেড হয়ে যাবে, যারা সেই অ্যান্টিবায়োটিককে নির্মূল করে দেয়। আর এই ঘটনাটা হতে 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 আজকে এরকম পর্যায়ে পৌঁছেছে, যে আমাদের শরীরে যে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া গুলো পাওয়া যায়, যেগুলো আমাদেরকে বিভিন্ন রকমের ডিজিজ যারা করায়, সেগুলোর মধ্যে এখন প্রায় 85 থেকে 90% অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এসে গেছে। তো যে প্রোটোকলের কথা বলছিলাম, আমরা এখানে প্রোটোকল যেভাবে মানা উচিত আমরা মানিনি। অনেক সময় আমরা একটুখানি শরীর খারাপ হলেই অ্যান্টিবায়োটিক খেয়ে সব ডোজ কমপ্লিট করি না। সেটা একটা অনেক বড় কারণ। এটা একটা এরকম আজকে যে দিন এসছে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স যেটা হয়েছে, এটা একটা অনেক বড় কারণ, ওয়ান অফ দ্য বিগ রিজনস বলা যেতে পারে। এটা তো হয়ে গেল মেডিকেল সায়েন্সের ব্যাপার, যেখানে একটা আপনার অসুখ হলো, অসুখে আমরা চলে গেলাম ডাক্তারের কাছে, ডাক্তার ওষুধ দিল, আমরা খেলাম, খেলাম না সেটা আমার ওপরে, অসুখ অনেক সময় ঠিক হয়ে যায়। কিন্তু এছাড়াও তো অনেক রকমের অসুখ আছে। আর যে এমন এমন অসুখ আছে যেগুলো হয়তো ক্রমশ প্রকাশ্য হচ্ছে, যেগুলো আমরা নিজের আশেপাশে যে গতিবিধি গুলো হচ্ছে, মানুষের দ্বারা যে গতিবিধিগুলো হচ্ছে, সেইগুলোর মাধ্যমে সেই অসুখের প্রকাশ পাচ্ছে। সব থেকে বড় যেটা দেখা যাচ্ছে অসুখ, যে মানসিকভাবে যে অসুখ মানুষের হয়ে চলেছে, সেটা না আছে ওটার কোনো ডেসক্রিপশন, না আছে ওটার কোনো তেমন কোনো রেমেডি। ওটার কোনো রেমেডি হয় না। একটা গলা ব্যথা হলে আমি ওষুধ খেয়ে ঠিক হয়ে যেতে পারি, কিন্তু একটা মানুষ পরের পদক্ষেপে
কি করবে এবং পরের পদক্ষেপে যে কাজটা করবে সেটা তার সমষ্টি সমাজ বৃহত্তর সমাজের জন্য মঙ্গলদায়ক হবে কিনা সেই গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারছে না। অথচ সেই গ্যারান্টি কিন্তু দিতে পারে যদি প্রপার প্রোটোকল ফলো করা হয়, এবং ওই প্রোটোকলটাই হচ্ছে কিছু গতিবিধি জীবনের, কিছু এমন কিছু করা, এমন কিছু নিয়ে থাকা যেটা আমাকে এমন কিছু কাজ করতে প্রেরিত করবে না যেটা দিয়ে পুরো পৃথিবীর বা পুরো আমাদের আশেপাশে পারিপার্শ্বিকের যেটা দিয়ে অমঙ্গল হবে। তো এই ধরনের কর্ম যেটা করে আমাদের সকলের মঙ্গল হতে পারে, সেই কর্মটা কিভাবে আমরা করে মানে ডিসেমিনেট করলে এরকম প্রপার রেজাল্ট আসতে পারে। আমরা অনেকেই স্লোগান শুনি যে হিন্দিতে বাংলাতেও এটা হয়, কর্মই ধর্ম। এই গল্পটা খুব শোনা যায়, কর্মই ধর্ম। তাহলে যদি সত্যি কর্মই ধর্ম হতো, আর ধর্ম যে প্রকৃত যে ডেফিনেশনটা, যেটা অন্যকে বাঁচতে বাড়তে সাহায্য করে, আর যদি কর্মই যদি সেই ধর্ম হতো, আর প্রকৃত যদি আমরা কর্মের মাধ্যমে ধর্ম করতাম, তাহলে কি আশেপাশে এরকম যে বিশৃঙ্খলা হয়ে আছে সেটার কি কোনো চান্স কি হতো? হতো না। তার মানে বোঝা যাচ্ছে যে স্লোগানবাজিটা ঠিক হচ্ছে, কিন্তু কর্মই যে ধর্ম, যে আসল অর্থটা সেটা আমরা বুঝতে পারছি না, বা সেইভাবে কর্ম করা হচ্ছে না। আমরা যেরকম করব ওরকমই আমাদের মধ্যে ভাব আসবে। আমি একটা এক্সাম্পল আমার এখন হঠাৎ করে মনে পড়ছে, ঠাকুরেরই জীবনের একটা এক্সাম্পল। আপনারা জানেন, একবার ছেলেবেলায় ঠাকুর একবার গাছে উঠেছিলেন, গাছে উঠে বিভিন্ন ধরনের পাখির বাসা দেখতেন উঠে, এবং দেখতেন কিরকম ডিম পেড়েছে না পেড়েছে। এগুলো ঠাকুর ছেলেবেলায় এরকম উনি করতেন। তা একবার নাকি ওরকম কোনো গাছে উঠেছেন উনি, এবং এরকম করে একটা ওখানে একটা বাসা ছিল পাখির। সেই পাখির বাসায় এরকম করে ডিম উঠাতে গিয়ে দেখছেন যে ওনার হাতে একটা সাপ চলে এসছে, যে জ্যান্ত সাপ উনি উঠিয়ে ফেলেছেন। এবং ওটাকে দেখে উনি চুপচাপ সাপটাকে বাসার মধ্যে রিটার্ন করে গাছ থেকে নেমে যখন দৌড়ালেন, তখন উনি বুঝতে পারছেন যে ভয়টা কিন্তু তখন তারপর হলো না। তার মানে কি, আগে কর্মটা হবে, তারপর ভাবটা হবে। তো এই যে ব্যাপারটা, এটা কেন বলছি যে আমাদের ভেতরে যে মানসিক প্রবলেম গুলো হচ্ছে, যে মানসিক প্রবলেমটার কথা একটু আগেই আমরা বলছিলাম, যেটা না আছে কোনো তেমন প্রেসক্রিপশন, না আছে তেমন কোনো ডায়াগনোসিস, চলতি মেডিকেল জগতের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, আমি স্পিরিচুয়াল পয়েন্ট অফ ভিউ থেকে বলছি না, চলতি মেডিকেল পয়েন্ট অফ ভিউ থেকে এরকম মানসিক যে গ্লানি বা অবনতি আমাদের যেটা ক্রমশ হয়ে যাচ্ছে, সেটার না আছে প্রপার কোনো ডেফিনেশন, সেটা না আছে কোনো প্রপার প্রেসক্রিপশন, আর না আছে সেটাকে নির্মূল করার কোনো প্রপার পরিকাঠামো বা প্রপার কোনো ইয়ে নেই, মানে ওয়ার্ক প্ল্যান কিছুই নেই। কিন্তু আমরা প্রত্যেকেই এই মানসিক অবনতির শিকার হয়েছি। তো এই যে মানসিক অবনতিটা হচ্ছে কেন, তার মানে সামহাও আমার কর্মটাই সেটার জন্য রেসপন্সিবল। ঠাকুরের যে ওই এক্সাম্পলটা আমি দিলাম, যেখানে উনি ওই সাপটাকে পেয়ে ওটাকে ওয়াপাস নেস্টের মধ্যে বাসায় রেখে যখন গাছ থেকে নেমে উনি যখন দৌড়াতে আরম্ভ করলেন, তখন ওনার ভয়টা ওনার ওপর চাপলো। তো উনি ওটা দিয়ে রিয়েলাইজ করলেন যে যেমন আমি করব ওরকমই ভাবটা হবে। যখন উনি দৌড়াতে আরম্ভ করলেন, তখন ওনার মধ্যে ভয়ের ভাবটা এলো। তার মানে আমাদের জীবনের মাধ্যমে, জীবনের আমাদের লাইফের মাধ্যমে আমরা এরকম কিছু কর্ম করছি যেটা দিয়ে আমরা মানসিকভাবে পুষ্টি পাচ্ছি না, পোষণ পাচ্ছি না, বা আমার কর্ম হয়তো শুধু আমাকেই খুশি করছে, বা আমার যে ছোট্ট মতন যে জীবনটা, আর আমার ছোট্ট মতন জীবনের আশেপাশে যে কয়েকটা লোক, তাদেরকেই হয়তো ওটা সুখ বা কিছু ভালো স্বস্তি দিচ্ছে, কিন্তু বৃহত্তর সমাজে আমি আছি সেটার আমি কোনো রেসপন্সিবিলিটি নিচ্ছি না, বা আমার কোনো কর্ম দিয়ে তাদের মধ্যে কোনো পজিটিভিটি ছড়িয়ে পড়ছে না। এবং এটার জন্যে আমি নিজেও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাচ্ছি, আর আমার আশেপাশে যে পারিপার্শ্বিক আছে, আমার
যে পুরো বৃহত্তর সমাজ আছে, তারাও কিন্তু ওরা মানসিকভাবে কিন্তু ওরা দে আর বিং প্রিভেন্টেড, মানে ওরা ভালো হতে পারছে না। এটা একটা মানুষের কর্ম দিয়ে না, এটাই যখন আমাদের প্রত্যেকটা মানুষের সাথে যখন হচ্ছে এটা, আর এটা একটা পুরো অ্যাডেড একটা এফেক্ট আমরা সমাজে দেখতে পাচ্ছি। আর ওটার আলটিমেট রেজাল্ট এটাই যে আজকের ডেটে, আজকের তারিখে আমরা কেউই তেমন ভাবে মানসিকভাবে সেই মানসিক স্টেটে নেই যেটা দিয়ে আমরা সকলের মঙ্গল কামনা করতে পারি বা করছি। এখন তো এমন অবস্থা হয়ে আছে যে কবে ওয়ার্ল্ড ওয়ার 3 লাগবে সেটা নিয়ে জাস্ট কাউন্টডাউন চলছে। একটু আগেই খবরে দেখলাম মিডিল ইস্টে অলরেডি ইরানের মিসাইল টিসাইল ছাড়া আরম্ভ হয়ে গেছে। মানে কোন দিকটা ছেড়ে কোন দিকে যাবেন? এতটা আনসার্টেনিটিতে আমরা বাস করছি যে আমাদের কালকে দিনে আমরা যে বেঁচে থাকবো সেটা নিয়েও কোনো গ্যারেন্টি কেউ দিতে পারছে না। এই প্রবলেমটা এই যখন আরো কেন হলো, কেন 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 করতে যখন যাব, তখন আলটিমেটলি আমরা দেখবো যে এটার জন্য আমরা নিজেরাই দায়ী এবং আমাদের কর্মই সেটার জন্য দায়ী। তো কি এরকম কি কাজ করলে আমরা এই প্রবলেমটার থেকে বাঁচতে পারি? তো ঠাকুরের একটা জায়গায় বলা আছে যে কিছু কিছু ঠাকুর বলেছেন যাতে আমাদের কর্ম দিয়ে আমাদের আশেপাশের লোকেরাও প্রভাবিত হোক এবং তাদেরও উপকার হোক, সবাইকে নিয়ে আমরা যেন বাস করতে পারি। ওরকম কিছু 6টা ঠাকুরের বলা আছে, 6টা এরকম কিছু কাজ বলা আছে, যে মধ্যে যজন যাজন অধ্যয়নও আছে। যজন যাজন অধ্যয়ন অধ্যাপনা ইত্যাদি ইত্যাদি আছেন। এর মধ্যে ঠাকুর অ্যাড করে দিয়েছেন আলাদা করে ইষ্টভৃতি। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, ইষ্টভৃতি। এবার এখানেই আসছে যে ইষ্টভৃতিটা কি। এবার ইষ্টভৃতি মানে যারা আপনারা দীক্ষা নিয়েছেন ওনারা জানেন, যার মধ্যে সব, যে আমার ইষ্ট, যে আমার পরম আরাধ্য, তাকে আমি নিজের জীবনে গ্রহণ করেছি এবং সকালবেলায় কিছু গ্রহণ করার আগে কিছু নিবেদন করা, আকুতি সহ নিবেদন করা, সেটাকে ইষ্টভৃতি বলছি। এবং যাকে আমি নিবেদন করব তার মধ্যে সব রকমের ফর্মুলা কিন্তু আছে। ওনাকে যদি আমি পুষ্ট করি, ওনাকে যদি আমি পোষণ দিই, তাহলে অটোমেটিক্যালি পুরো বিশ্বের কল্যাণের জন্যই আমি করছি। এবং এই ইষ্টভীতি করার জন্যে, যদি ওই আহুতি নিয়ে করা যায় তাহলে সেটা কিছু এফেক্ট আমার মেন্টাল স্টেটের ওপর পড়বে, ওই পজিটিভ এফেক্ট পড়বে। আর সেই পজিটিভ এফেক্টটা হয়তো শুধু আমার অবধি সীমিত সীমিত থাকবে না, ওটা আমার আশেপাশে পারিপার্শ্বিকের প্রতিও সীমিত থাকবে। কারণ যাকে ভালোবাসছি আমি আর যাকে ভালোবেসে আমি নিবেদন করছি, ওনার মধ্যে তো শুধু উনি একা নেই, ওনার মধ্যে পুরো বিশ্বটাই লুকিয়ে আছে। তো ওনাকে করা মানে সবাইকে করা। ইষ্টভীতি করা মানে, প্রপার ইষ্টভীতি করা মানে সকালবেলায় উঠে রিচুয়ালিস্টিক যেটা আমরা করছি তা শুধু তা অবধি সীমিত নেই। ঠাকুরের তো কত জায়গায় কত কিছু বলা আছে। প্রতিটা ব্যাপারে তো ঠাকুর শুধু সেবার কথাই বলে গেছেন আলটিমেটলি সারা জীবনের মাধ্যমে। তো ওই ইষ্টভীতি করতে গেলে আমাকে ওই সেবাগুলো প্রদান করতে হবে। সেই সেবা একটা প্রভাব আনবে, ওই পজিটিভিটি আনবে। আমার সেবা পেয়ে কেউ হয়তো তৃপ্ত হবে। সে তৃপ্ত, সে যে তৃপ্ত যে যে হলো, সে হয়তো তার জীবনে আরো তেমন কিছু ভালো কাজ করার হয়তো মোটিভেশন পেলো। আর এটা একটা চেন রিয়াকশনের মতন হবে। আর এটা আলটিমেট এফেক্ট কিন্তু সমাজের উপরেই এসে পড়বে। তাই জন্যে আজকের আজকের যে অবস্থা, আমাদের প্রেক্ষাপটে যে জায়গায় দাঁড়িয়ে আছি, এখানে এই যজন যাজন ইষ্টভীতি জিনিসটা খুব ইম্পর্টেন্ট। ইষ্টভীতি তো খুবই নাকশে সিম্পলিফাইড ওয়েতে বলার চেষ্টা করা হলো। যজন মানে আপনারা জানেন, যেমন নিজে অধ্যয়ন করে ওনার ভাবে, মানে ইষ্টের ভাবে ভাবিত হয়ে জানা শেখা, সেটাকে নিয়মিত প্র্যাকটিস করা। এবং যখন অনেকটা ব্যাপারটা এরকম যে একটা টর্চে যদি টর্চটা দিয়ে যদি লাইট আমি পেতে চাই, তাহলে টর্চের ভেতরে যে ব্যাটারিটা আছে সেটাকে আগে চার্জ করতে হবে। তো ওই চার্জ করাটা অনেকটা যজনের অ্যানালোগাস, মানে আমি নিজে এনার্জিটা নিচ্ছি, আমি যে ডিসেমিনেট করব, আমি যে লোকেদেরকে যে জানাবো, লোকেদেরকে যে আমি প্রভাব ফেলবো লোকেদের ওপরে যাজনের মাধ্যমে, সেটার জন্য তো আমাকে আগে নিজে লোডেড হতে হবে।
ইনফরমেশন দিয়ে বা সেই মানসিকতা দিয়ে বা সেই রকমের কোড অফ কন্ডাক্ট দিয়ে প্রত্যেকটা জিনিস চেনের মতন একসাথে একসাথে জুড়ে আছে। এবার যজনের জন্য সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সেই আনটটারিং কনভিকশন, মানে এমন টান হতে হবে, এমন অনুরাগ হতে হবে, যেটা হনুমানের, যেটাকে বলা যেতে পারে আনটটারিং কনভিকশন রামের প্রতি ছিল যেমন, ওরকম টান থাকতে হবে ইষ্টের প্রতি। তাহলে অটোমেটিক্যালি একটা মেন্টাল স্টেটে আমি আসবো, এবং তাহলে আমি নিজেকে যজন আমি তত ভালো করে করতে পারবো, অত ভালো করে আমি নিজেকে চার্জ করতে পারবো। তার মানে কি, একটা প্রেমের একটা একটা ভালোবাসার একটা কানেকশন হচ্ছে ইষ্টের সাথে, এবং যাকে আমি ভালোবাসবো তার বিষয়ে আমি আরো বেশি করে জানবো, তাই না? তাকে আরো ভালো করে জানতে ইচ্ছা করবে, তার সব বলা আমার খুব ভালো লাগবে, আমি ইন্টারেস্ট আমার মধ্যে আসবে, তখন আমি আরো ভালো করে জিনিসগুলোকে বুঝবো, উম, সেটাকে ব্যাখ্যা করতে পারবো, এবং যাকে আমরা ভালোবাসি সচরাচর দেখা যাচ্ছে তার বিষয়ে আমরা বলতে পছন্দ করি। তো ওটাই হয়ে যাবে তখন যাজন। আমি দেখেছি আমাদের আমাদের ল্যাবে একজন, আমাদের সহকর্মী, মানে কি একজন সহকর্মী আছেন, খুব ভালো মানুষ উনি, আমাদের ঝাড়খণ্ডের ডালটনগঞ্জে থাকেন। ওর একটা ছেলে আছে ছোট মতন, এই 1-1.5 বছর হয়েছে, এবং ও যখনই নিজের ছেলের কথা বলে, ও এত এত ওর মধ্যে আনন্দ, এত ওর মধ্যে স্ফূর্তি চলে আসে, আর এত খুশি হয়ে যায় যে সেটা আমি ওকে বলি যে আপনি যখনই নিজের ছেলের কথা বলেন, আপনি এত আনন্দ কি করে, এত আনন্দিত কি করে হয়ে যাচ্ছে, এত আপনার চোখ থেকে একটা আলাদাই একটা গ্লো রেডিয়েট করছে। তখন ও বলে কি, স্যার আপনি তো বুঝতে পারবেন না, আমি বাবা হলে বুঝতে পারবেন যে যখন নিজের ছেলেকে আপনি দেখবেন যে খেলছে হাঁটছে, আপনাকে বাবা বাবা বলে ডাকছে, সে আনন্দটা কি রকমের আনন্দ। আর আমার তখন খুব আনন্দ হয়, আর বলতে খুব ভালো লাগে। তো আমি ওটাই ভাবি যে এটা একটা খুবই খুবই নর্মাল ব্যাপার, যে যাকে আমরা ভালোবাসি তার বিষয়ে বলতে আমার খুব ভালো লাগবে, আর আমি না জিজ্ঞেস করতেই লোকজনকে সে কথা বলবো। আমি কখনো আমি নিজের কলিগকে জিজ্ঞেস করি না যে আপনার ছেলে কি করছে, বা আপনার ছেলে রাত্রিবেলা খেয়ে ঘুমালো কিনা, রাত্রিবেলা ভালো ঘুম হয়েছে কিনা, আমি জিজ্ঞেস করি না, সে নিজের থেকেই বলে, কারণ ওখানে ভালোবাসার ব্যাপারটা আছে। ওরমই যাজনটা ঠিক ও নিজের ছেলের যাজন করছে বলা যেতে পারে। তো আমরা ইষ্টের সাথে, ঠাকুরের সাথে যদি ওরকম আমাদের কানেকশন থাকে, তাহলে আমাদের যাজনটা অটোমেটিক্যালি ওরকমই আমরা নিজে নিজেই বলবো। আর এমন ভাবে বলবো লোকেরা পছন্দ করবে, লোকেদের ভালো লাগবে। ভালোবাসার কথা কিন্তু এখনো অবধি লোকেরা শুনতে পছন্দ করে এবং শুনতে চান। এবং আমরা যদি যাকে ভালোবাসবো আর সবকিছু, মানে কি নিজের সবকিছু সারেন্ডার করে যখন ভালোবাসবো, তখন অটোমেটিক্যালি আমাদের যাজনটাও ওই স্তরে পৌঁছে যাবে। লোকেরা তখন শুনতেও ভালোবাসবে, আমার আচরণ বাক্যে অটোমেটিক্যালি তখন যাজন হয়ে যাবে। কিন্তু ওটার জন্য তো আগে নিজেকে যজন করতে হবে। সেই যজনের জন্য আবার চাই ওনার প্রতি ওই অনুরাগ, ওনার প্রতি ওই কনভিকশনটা, যেটাকে আনটটারিং কনভিকশন বলছিলাম, সেটা হবে ইষ্টভীতির মাধ্যমে। ইষ্টভীতি আমি করব, ইষ্টের জন্য কিছু করতে গেলে আমাকে নিজের কিছু করতে হবে, নিজের এফিসিয়েন্সি বাড়াতে হবে। হয়তো আমি কাউকে নিজের মানে আমি যদি নিজের ওই কালিগের এক্সাম্পলটাই যদি একটু এখানে নিই, যে ও নিজের ছেলেকে এত কেন ভালোবাসে, কারণ ওই ছেলেটার জন্য অনেক কিছু করছে, পরিশ্রম করছে, টাকা উপায় করে ছেলেটার জন্য, ছেলেটা যাতে মঙ্গল সেটাও করার চেষ্টা করছে। তো অটোমেটিক্যালি ছেলেটার প্রতি একটা ওর অ্যাটাচমেন্ট চলে আসছে। বা এটা আমরা শুনেছি যে মায়ের, যারা যারা জন্ম দেন, মাদের সন্তানের প্রতি বেশি অ্যাটাচমেন্ট হয়, কারণ ওনারা অনেক বেশি করেন সন্তানদের জন্য। সন্তানদের কিন্তু অতটা হয় না যতটা মা বাবাদের সন্তানের প্রতি, কারণ তারা অনেক বেশি অ্যাক্টিভলি করেন সারা জীবনের মাধ্যমে। তো ওরকমই ওই করাটা খুব ইম্পর্টেন্ট, আর ওটার জন্যই ইষ্টভীতির নির্দেশ দেওয়া আছে। ইষ্টভীতি রিচুয়ালিস্টিক্যালি যেটা সকালে আমরা করছি সেটা তো করতেই হবে, সেখানে একটা সেন্টিমেন্ট জড়িয়ে আছে, কিন্তু সেটা করার জন্য যে আমার রিসোর্সটা লাগবে, সেই রিসোর্সটা কোথা থেকে আসবে? সেটার জন্য আমাকে খাটতে হবে না, সেটার জন্য আমাকে পরিশ্রম করতে হবে। আমাকে ভাবতে হবে যে আমি যদি কারুর দায়িত্ব নিই, আমি যদি ঠাকুরকে নিজের বাড়ির মেম্বার বলে মনে করছি, এবং আমি
ঠাকুরের ভরণ পোষণের দায়িত্ব আজকের থেকে আমার। সেটা তো মৌখিক বলে হবে না, সেটা তো আমাকে অ্যাক্টিভিটি দিয়ে করে দেখাতে হবে। ঠাকুরের দায়িত্ব নিলে ঠাকুরের সবকিছু প্রয়োজন আমার পূরণ করতে হবে, সেটা কোথা থেকে হবে? সেটার জন্য আমাকে খাটতে হবে। এবং দেখা যাচ্ছে ওই খাটতে খাটতে ঠাকুরের প্রতি আমার একটা অ্যাটাচমেন্ট হবে, সেটা তো একটা দিক হলো। সেকেন্ডলি দেখা যাচ্ছে যে আমার নিজের এফিসিয়েন্সি বেড়ে যাবে, আমার মধ্যে দক্ষতা বেড়ে যাবে। আমার মনে হয় দীক্ষা শব্দটা হয়তো ওই জন্য দক্ষতার থেকেই খুব সামহাও ওটা হয়তো রিলেটেড আছে। কি এমন কিছু একটা মন্ত্র নিয়ে নিজের অ্যাক্টিভিটি করা জীবনে, যেটার মাধ্যমে হয়তো আলটিমেটলি দক্ষতাটাই বাড়ছে, এফিসিয়েন্সি বাড়ছে। তার মানে দেখা যাচ্ছে যে দুদিকে ওভারঅল গ্রোথ হচ্ছে। একদিকে তো ঠাকুরের প্রতি ভালোবাসা বাড়ছে, যেটা ভালোবাসার বিনিময়ে আমি যজন নিজেকে করতে পারছি, যজন হচ্ছি, এবং আমার যজন ভেতরে একটা এমন ঘটনা ঘটছে মনের ভেতরে, মানসিকতার মধ্যে একটা এমন পরিবর্তন আসছে যে সেটা রেডিয়েট করছে যাজনের মাধ্যমে। আর সেটা সবাই দেখছে, আশেপাশের লোকেরাও সেটা দিয়ে তারা দেখছেন, তারাও ওটাকে মানে উপভোগ করছেন, এবং তাদের জীবনে ওটা একটা পজিটিভিটির দিক আনছে। অন দ্য আদার হ্যান্ড, এটা তো হয়ে গেল নিজের ব্যক্তিগত লেভেলে। আমি যখন কর্ম আমাকে যখন করতে হবে ঠাকুরের ভরণ পোষণ করার জন্য, সেই কর্ম করতে 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 আমার মধ্যে একটা এফিসিয়েন্সি আসবে। আমার মধ্যে যত রকমের জড়তা, যত উম, অলস ইত্যাদি, প্রোক্রাস্টিনেশন বা যাই হোক, রাগ, অহংকার, ওইগুলো সব আস্তে আস্তে ধুয়ে 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 যেতে যেতে আমার এফিসিয়েন্সিটা সেই পর্যায়ে হয়তো পৌঁছে যাবে। এবং সেটাও একটা আলাদা প্রভাব ফেলবে আমার ইমিডিয়েট পারিপার্শ্বিকের মধ্যে ওপরে। এবং ওটা ওটা দিয়েও লোকেরা অনেক বেশি উপকারিত হবেন, উপভোগ করবেন, এবং সেটাও অনেকে দেখে ওটার থেকে অনেক শিখতেও পারবেন। তো মোদ্দা কথা এটাই যে এটা একটা চেন রিয়াকশনের মতন, এবং কোনোটা ছেড়েই কোনোটা করা যাবে না। আর এখন আমরা যেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, আমার মনে হয় কোনো একটা ওষুধ খেয়ে এই প্রবলেমের সলিউশন আমরা পাবো না। যেখানে একটা অন্য মানুষই আমার সার্ভাইভ্যালিটির জন্য সব থেকে বড় আরাঙ্গা হয়ে দাঁড়িয়ে আছে হয়তো। এরকম একটা পরিবেশ যেখানে এত নেগেটিভ, এত হানাহানি, এই জায়গায় দাঁড়িয়ে এই যজন যজন ইষ্টভীতির মাধ্যমেই আমরা হয়তো প্রবলেমটাকে, হয়তো না, এটার মাধ্যমেই হতে পারে, আর কোনো উপায় নেই। এটা 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 ছাড়া কোনো আমি তো এইটুকুই মনে করি। এবং যারা যারা এটাকে আরো ভালোভাবে প্র্যাকটিস করছেন, তারা হয়তো অনুভূতিও করছেন যে সত্যি এটা ছাড়া কোনো উপায় নেই। আপনি দাদা, আপনাকে বলছি, আপনারা তো বাংলাদেশে, তো কিরকম বিপরীত পরিস্থিতি অনেক সময় হয়ে গিয়ে থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে যখন আপনারা ওখানে মেডিকেল ক্যাম্প করেন, লোকেদেরকে সেবা দেন, তখন লোকজনরা আসে কিনা আপনার কাছে? সেখান থেকে একটা পজিটিভ জিনিস বেরিয়ে আসছে কিনা? তো এটা তো একটা ছোট মতন এক্সাম্পল, শুধু মেডিকেল ক্যাম্প। কত কিছু হয়তো মানুষকে আমরা দিতে পারি ঠাকুরের এই যজন যাজন ইষ্টভীতির মাধ্যমে। সেখানে হয়তো সব মানুষগুলো তখন আপনাদের কাছে আসবে, কারণ প্রত্যেকেই তো বেঁচে থাকতে চায়, কেউ তো মরতে চায় না। তো ওই জিনিসটা যদি আমরা মানুষের কাছে দিতে পারি যে হ্যাঁ, আপনার বেঁচে থাকার জন্যে আমরাও আপনাকে সাহায্য করছি, এবং শুধু বাহ্যিক ভাবে নয়, মানসিক ভাবেও সাহায্যটা যদি করা যেতে পারে, তাহলে অনেক প্রবলেম ওয়ার্ল্ডের এমনি সলভ হয়ে যাবে। আর একটা পৃথিবীটা একটা আলাদাই জায়গা তৈরি হয়ে যাবে থাকার জন্য, যেটা হয়তো আমরা এখন শুধু কল্পনাই করছি। কিন্তু প্রকৃতভাবে যদি করা যায়, তাহলে ডেফিনেটলি কোনো রকমের কোনো বিশেষ ঝামেলা থাকবে বলে আমার মনে হয় না। এই এটাই আমার আজকের সেশনে বলার জন্য, এইটুকুই আমি চিন্তা করে রেখেছিলাম। এবং এর থেকে বেশি আমি আর কিছু বলতেও চাই না। এটা বেশিরভাগটা নিজের উপভোগ করার ব্যাপার। কারো মনে যদি কোনো রকমের কিছু ডাউট থাকে, জিজ্ঞেস করতে পারেন। ডাউট ক্লিয়ার করার মতন সক্ষমতা আমার নেই, আমরা কিছু আলোচনা করতে পারি, তো সেটার থেকে হয়তো ডাউটের সমাধান হতে পারে। এই হলো ব্যাপার। আমার আসলে দাদা ব্যক্তিগতভাবে আমার জানার ছিল আর কি। শ্রী শ্রী ঠাকুরের একটি কথা আমার খুব বেশি মনে পড়ছে এখন। শ্রী শ্রী ঠাকুর যে কথাটি বলছিলেন যে ভবিষ্যতে যে দিনগুলো সামনের দিকে আসছে, যে তোরা থাকবি কিনা হুম, সন্দেহ আছে। হুম, মনুষ্যত্বের মূল বুনিয়াদটুকু পর্যন্ত পেয়ে যাওয়ার
অসম্ভব কিছু নয়। শ্রী শ্রী ঠাকুর যেমনটি করে বলছিলেন, এর মধ্যে শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে ৩টি জিনিসের কথা বলেছিলেন, দীক্ষা, শিক্ষা এবং সুবিবাহ। এই ৩টি জিনিসের কথা বলছিলেন। আমরা এই জিনিসটা এখন আজকের যে আলোচ্য বিষয় তার সাথে একটু রিলেটেড আছে বিধায় আমি এই প্রশ্নটা রাখছি। যে আমরা দেখছি একদম রিলেটেড আছে। হ্যাঁ, যজন, যাজন এবং ইষ্টবৃত্তি ৩টা জিনিস আমাদের খুব বেশি প্রয়োজন। যে জিনিসটা আমরা জানতে পেরেছি শ্রী শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে পঞ্চাদশ খণ্ডে এক জায়গায়, যে আপনি একটু আগে যে কথাটি বলছিলেন, যজন হচ্ছে মানে টু মেটেরিয়ালাইজ ইন ক্যারেক্টার দ্য প্রিন্সিপাল বিলাভ, মানে প্রিয় পরমের চরিত্রটাকে নিজের জীবনে মূর্ত করে তোলা, এটা হচ্ছে যজন। আর যাজনটা হচ্ছে শ্রী শ্রী ঠাকুর বলছেন টু মেক এনভায়রনমেন্ট এক্সল্টেড টু ইষ্ট লাভ সার্ভিস এন্ড এলিটমেন্ট, মানে সেবা, আহ, একদম যে সুশ্রদ্ধা এবং উদ্দীপনার ভিতর দিয়ে পরিবেশের ভিতরে সেগুলোকে ছাড়িয়ে দেওয়া, এটা হচ্ছে যাজন। আর এইগুলো করার নিশ্চয়ই। মধ্যেও মানুষ, আমরা বিশ্বের পরিস্থিতি আজকে এতটা নিম্নগামী হওয়ার পিছনে যে যে জিনিসটা আমার মনে হয়, বা আমার আপনার কাছে যে প্রশ্নটা আমার সেটা হচ্ছে কি, যে প্রপার মেরিজটা যদি হতো তাহলে এই এই প্রবলেম, যে প্রতিলোমর সন্তানগুলো আমরা প্রতিনিয়ত আমরা যে পৃথিবীতে জন্ম দিচ্ছি, সেই বিকারগ্রস্ত সন্তানগুলোর কারণেই কি আমরা এই এই সুফলটুকু ভোগ করছি বা এই কুফলটুকু ভোগ করছি, এটাতে মানে টোটাল যে শ্রী শ্রী ঠাকুর যে কথাটি বলছিলেন আর কি, যে বিবাহটাকে যদি আমরা পরিশুদ্ধ না করি, প্রজনন পরিশুদ্ধটা যদি আমরা না আনি, তাহলে আমাদের আশপাশের পরিবেশ পরিস্থিতি এর থেকে আরো খারাপ বা শোচনীয় হতে পারে কিনা, বা এই পর্যায়ে বিবাহটা আমাদের কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন দাদা, যদি একটু বলতেন। যজন দীক্ষা, শিক্ষা, বিবাহ, ঠাকুর তো বারবার এই কথা বলেই গেছেন। এবং আ- আমরা যে কাজগুলো করব, কোনো সকারাত্মক কাজ, কোনো পজিটিভ কাজ করব, কার মাধ্যমে করব? মানুষের মাধ্যমে করব। বলছে মানুষ কেমন হবে? এই যে যজন যাজন ইষ্টভীতি বললাম, সেগুলো তো আরো অনেক ফান্ডামেন্টাল জিনিস হয়ে গেল। কিন্তু এই জিনিসগুলো যদি ঠিক করে করা যায় তাহলে সেরকম মানুষ তৈরি হবে। ঠিক আছে, এবার বিবাহর যে ব্যাপারটা আসছে, যদি যে কথাটা আপনি বললেন এখন, অনুলোম বিবাহ যেটা, ঠিক আছে, প্রতিলোম অনুলোম যাই ব্যাপার, এটাকে কেন ঠাকুর এত ইম্পর্টেন্স দিয়েছেন, এবং সেটা ঠাকুর তো এটা নিজের জীবনে প্রথমবার বলছেন না, এটা আমাদের শাস্ত্রে বহুদিন ধরে এটা তো নিষিদ্ধই ছিল। মানে এই জিনিসটাকে সবসময় এত ইম্পর্টেন্স দেয়, ঠাকুর আরো বেশি করে ধরিয়ে দিলেন আমাদের কাছে, কারণ হয়তো ঠাকুর এটা ফোর্সি করে নিয়েছিলেন যে এটা এই র্যাম্প্যান্ট এত হবে, মানে কি বিবাহ ব্যাপারটা এত মিসইউজ হবে যে তখন কন্ট্রোলের বাইরে চলে যাবে। ওই জন্য হয়তো ঠাকুর আমাদেরকে এত বেশি করে ধরিয়ে দিয়েছেন। এটাকে কেন ঠাকুর ধরে দিচ্ছেন? কারণ এটা সম্ভাবনাটা পুরোপুরি নষ্ট করে দেয়া। দেখুন, একটা আমি এটা বাবার কাছে শুনেছি এই উদাহরণটা। একটা ছোলার বীজ, ছোলাটা, সেটাকে যদি আপনি ঠিকঠাক ভাবে প্রশ্রয় পালন পোষণ করেন, সেটার থেকে একটা ভালো ছোলা গাছ হতে পারে। ঠিক আছে, কারণ ওর জেনেটিক্স এর মধ্যে সেই ক্যারেক্টার গুলো আছে যেটা একটা ছোলা গাছের জন্য প্রয়োজন। আমি যদি সেই সম্ভাবনাগুলোকেই একটা বীজের মধ্যে নষ্ট করে দিই, ওটা ইররেপারেবল লস। যেমন ওটাকে আমি রিনিউ করতে পারবো না কোনোদিন, কোনোদিন রিনিউ হবে না। ওটা নষ্ট হয়ে গেল তো ওটা নষ্ট হয়ে গেল। যেমন পেট্রোলিয়াম, একবার খরচা হয়ে গেল তো খরচা হয়ে গেল। আমরা বলি না, ক্লাসেও বাচ্চারা পড়ে নন রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জি, ওখান থেকে পেট্রোলিয়ামকে বলা হয়। কারণ ওটা একবার খরচা হয়ে গেল তো হয়ে গেল, ওটা আর কিছু করা যাবে না। ওই জন্য এখন আমরা অল্টারনেটিভ সোর্স অফ এনার্জি দেখছি যেটা আমরা রিনিউ করতে পারি, সোলার টোলার উইন্ড এইসব। বিবাহটা হচ্ছে ওরকমই, একবার হয়ে গেল ড্যামেজ তো শেষ, ওটাকে আমি আর ঠিক করতে পারবো না। And ঠাকুর তো কাউকে তো মেরে দেওয়ার কথা কখনো বলেননি তো, সবাইকে নিয়ে চলতে হবে। তো দেখা যাচ্ছে যে এরকম বিবাহের ফলে যে অপ্রত্যাশিত যে ক্যারেক্টার গুলো চলে আসছে অজান্তে আমাদের, সেইগুলোকে নিয়ে চলা খুব কঠিন হয়ে যাচ্ছে। কারণ তারা কখনো ইষ্টনিষ্ঠ হচ্ছে না, তারা কখনো শ্রেষ্ঠকে মানছেন না। তাদের মধ্যে এটা দেখা গেছে এরকম,
তারা কখনো একজনের মানে কি কনসেন্ট্রিক লাইফ তারা লিড করতে চাচ্ছেন না। আর যখন যাদের মধ্যে এই গুণগুলো মানার কোনো সম্ভাবনাও নেই, তখন তারা ডিস্ট্র্যাক্ট হবেই এবং অন্যদের জন্য প্রবলেম ক্রিয়েট করবেই করবে। তো ওই জন্য ঠাকুর এটাকে বারবার আমাদের হুঁশিয়ারি দিয়েছেন। বিবাহটার উপর ওই জন্য এত বেশি স্ট্রেস দেওয়া হয়েছে। ডেফিনেটলি এটা রিলেটেড, কারণ মানুষের থ্রু দিয়েই তো আমরা কাজটা করব। এখন যদি মানুষই যদি করাপ্টেড হয়ে যায়, এরকম অনেক কেস আছে। অনেকে হয়তো বলবেন যে ভালো বিবাহ হয়েছিল, শাস্ত্রের নীতিবিধি অনুযায়ী তো হয়েছিল, এরকম বেরিয়ে গেল, ভালো হলো না। তো সেটা ইট ইজ ইম্পর্টেন্ট। একটা ইম্পর্টেন্ট স্তম্ভ যতটা বিবাহ, অতটা ইম্পর্টেন্ট স্তম্ভ হচ্ছে আমাদের আশেপাশের পারিপার্শ্বিক কালচার। ওই জন্য ঠাকুর সবসময় কৃষ্টিটাকে ধরে রাখতে বলেছেন। ঠাকুর বলছেন, কাল্টিভেট কালচার, দ্য ফিল্ড ইজ ভাস্ট, কাল্টিভেটার্স আর ফিউ, বি ওয়ান অফ দেম। ঠাকুর বলছেন কারণ কারণ বিবাহ ঠিকঠাক হলেও যদি আমি পতিত হয়ে যাই, কালচার কৃষ্টিগত যদি আমি নিচে নেমে যাই, তাহলে কিন্তু ওই সুবিবাহর ফলও বিশেষ কিছু আমার পারিপার্শ্বিক আমার থেকে পাবে না, কোনো ভালো ফল পাবে না। সম্ভাবনাটা তবুও আছে, সুবিবাহর ফলে তার মধ্যে সুপ্ত অবস্থার সম্ভাবনাগুলো আছে। তাকে যদি সেই এনভায়রনমেন্টটা দেওয়া যায়, সেই কালচারটা যদি দেওয়া যায়, সে কিন্তু ভালো হয়ে যেতে পারে, ওই সম্ভাবনাটা আছে। কিন্তু যে শুরুতেই জেনেটিক্যালি নষ্ট হয়ে গেল, বা তার মধ্যে যে সম্ভাবনাগুলো যার মধ্যে বিলুপ্ত হয়ে গেল, তাকে তো আর আমি আন্ডু করতে পারবো না, সেটা ওই অবস্থাতেই থেকে যাবে। তাই এটাকে এত বেশি করে ঠাকুর আমাদেরকে হুঁশিয়ারি দিয়েছেন এবং ওটাকে মানে কি মেনে চলতে বলেছেন, এই আর কি ব্যাপার। না, সেটা খুব চমৎকারভাবে শুনছিলাম আপনার এই কথাটি। আহ, যে কথাটি আমি আমি আমরা দেখছি এখন সমাজে, আহ, সেই বিষয়টা হচ্ছে কি, আমরা আহ, শ্রী শ্রী ঠাকুরের ব্যয়বহুলভাবে উৎসব হচ্ছে, বা আহ, বিশালভাবে শ্রী শ্রী ঠাকুরের বিভিন্ন জায়গায় শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে সবাই মাতিয়ে আছেন, ঠাকুরের উৎসব হচ্ছে, জয়ধ্বনি হচ্ছে, গুণগান গাচ্ছেন, সেটা ঠিক আছে। কিন্তু শ্রী শ্রী ঠাকুর যে কথাটি বলছিলেন বা যে জিনিসটা চেয়েছিলেন, একটা সহপতি ঋত্বিক, তার বার্তাবাহক সহপতি ঋত্বিক যেন মানে প্রত্যেকটা মেরিচের উপর খুব বেশি জোর দেন, এবং প্রত্যেকটা ছেলে মেয়ের জন্য যারা যেন তারা ঘটক হিসেবে কাজ করেন। কারণ আহ, তারা যেন যে কুবিবাহগুলো, যে প্রতিলুম, আমরা শ্রী শ্রী ঠাকুরের বাসায় যেটাকে প্রতিলুম বলছি, সেই প্রতিলুম বিবাহটা যেন মানে আমাদের সামনে উপস্থিত না হয়। এখন দেখা যাচ্ছে আমরা প্রেক্ষাপটে যা দেখছি, যেটা বাস্তব, সেটা এটার সাথে রিলেটেড না, তারপরে একটু প্রেক্ষিতে আমি আপনাকে একটু প্রশ্নটা রাখছি এই জন্যই যে এই জিনিসটা সচরাচর এখন দেখা যাচ্ছে, যেটা আমরা শ্রী শ্রী ঠাকুরের আদর্শে কাজ করছি, সেখান থেকেও কিছুটা মানুষ ডিভাইড হয়ে যাচ্ছে, বা আমাদের থেকে কিছুটা মানুষ আহ, আলাদা হয়ে যাচ্ছে, বা শ্রী শ্রী ঠাকুরের সেই আদর্শগুলোর মধ্যে এসেও তারা বিভাজন হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি, যে প্রতিলোম সন্তানের যে শ্রী শ্রী ঠাকুর যেটা বলছিলেন, যে একটা প্রতিলোম সন্তান কখনো শ্রেয়ের প্রতি আনুগত্য বা শ্রেষ্ঠের প্রতি তার একটা যেটা নতজানুভাব, সেটা থাকবে না তার ভিতরে। তাহলে এই জিনিসগুলো আমরা শ্রী শ্রী ঠাকুরের উৎসব করছি ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে আমাদের যে আদর্শ, যারা শ্রী শ্রী ঠাকুরকে গ্রহণ করেছে, তাদের মধ্যেও অনেকটা প্রতিলোম বিবাহ হচ্ছে, এবং তারাও অনেকটা মানে স্বগোত্রে সব মানে স্ববর্ণে তো থাকছে না, অন্য বর্ণের হচ্ছে, প্লাস স্বগোত্রে বিবাহ হচ্ছে, যেটার এফেক্টটা আমাদের সংগঠনের দিক দিকে এসে পড়তেছে, এবং আমরা আস্তে 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 সেখান থেকে বিভাজন হয়ে যাচ্ছি, বা আমাদের যে লোকসংখ্যাগুলো আস্তে আস্তে কমতে শুরু করেছে। তো এখান থেকে উত্তরণের বা উপায় যদি আমাদেরকে একটু, বা আমাদের উৎসব হচ্ছে ঠিক আছে, বিশালভাবে উৎসব হচ্ছে, কিন্তু মানুষ তৈরি হচ্ছে না যাকে নিয়ে শ্রী শ্রী ঠাকুরকে ধরে রাখার, বা সংগঠন বলেন, পৃথিবী বলেন, সমাজ বলেন, নিজেকে ধরে রাখার মতো যে ক্রিয়েটিভিটিটা আমার ভিতরে থাকার কথা, সেটা আমার ভিতরে জন্মগত থেকে আমরা সেটাকে ড্যামেজ করে আসছি। সেখানে কতটুকু জোর দেয়া প্রয়োজন, যে কথাটা আমি একটু আগেও বলছিলাম আর কি, এটা আমাদের কতটা গুরুত্ব সেই উৎসবের পাশাপাশি সেই প্রপার ম্যারেজের দিকে, দাদা?
দাদা এটার বিষয় আলাদা করে আর কিছু বলে, এটা তো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। ঠাকুরের যে আন্দোলনটা ওটা পুরোপুরি ঠাকুর আর অন্যান্য যে আমাদের পূর্ব যে মহাপুরুষরা যারা এসছেন মোটামুটি সবার সাথে সব কথা ঠাকুরের মিলে যাচ্ছে, কিন্তু ঠাকুরই একমাত্র এরকম মানুষ যিনি বিবাহর ওপর ওপেনলি এত কিছু বলে গেছেন। ঠিক ঠিক। ঠাকুরের ঠাকুরের কয়েকদিন আগে আমাদের রামকৃষ্ণ ঠাকুর ছিলেন, শ্রীরামকৃষ্ণ ছিলেন, উনিও অনেক কথা বলে গেছেন, অনেক ওনার যদি কথা অমৃত পড়া যায় খুব ভ্যালুয়েবল কথা আছে ঠাকুরের সাথে, বেশিরভাগ কথাই সব কথাই মিলে যাচ্ছে, কিন্তু উনিও এত বিস্তারিত ভাবে বিবাহটা বলেননি ঠাকুর যেমনটা বলে গেছেন। কারণ এটা এতটাই ইম্পর্টেন্ট, যেটা এখনকার যুগে যেটা রেলিভেন্ট ঠাকুর বলে গেছেন, ওটাকে ডেনাই করার কোনো জায়গাই আসছে না। এবং এটা যে আমি জানেন তো অনেক সময় এইগুলো মানে এখানে ঠিক হয়তো বোঝাতে পারবো না, তবে আমাদের যে আছে মহাভারত, মহাভারত যদি ভালো করে দেখা যায় আর যদি ব্যাখ্যা করা যায়, তাহলে বুঝতে পারবেন যে এই ভ্রান্ত ব্যাপারটা কি জিনিস, ভ্রান্ত। হ্যাঁ, এই যে বলছেন যে অনেক গুরু ভাইরা উৎসব করছেন ঠিকই, এত বড় বড় ঠাকুরের যে জয়ধ্বনি দিয়ে উৎসব টুৎসব যা হওয়ার হচ্ছে হচ্ছে ঠিকই, কিন্তু যেখানে বিবাহের ব্যাপারটা আসছে ওখানে কেউ কিন্তু ঠিক করে হচ্ছে না, ওখানে গন্ডগোলটা থেকেই যাচ্ছে। তার মানে সামহাও কোথাও না কোথাও একটা ভ্রান্ত আছে, মাথায় কোথাও একটা ভ্রান্তি আছে, সেটা ভাঙেনি। আর ঠাকুর যেমন বলেছেন, ঠাকুরের একটা কথা খুবই ইম্পর্টেন্ট, মানে খুবই কমন, অনেক অনেক জায়গায় ঠাকুর বলেছেন যে তিন রকমের হয়, একটা হচ্ছে প্যাশনেট, একটা হচ্ছে প্যাশন পারভেডিং, একটা হচ্ছে প্যাশন কম্প্রোমাইজিং। তিন রকমের ভক্ত। তো বেশি কম্প্রোমাইজিং, মানে নিজের মনে যতটুকু যাচ্ছে আর ঠিক আছে, ততটুকু ঠাকুরও ঠিক আছে। যেখানে কামের যে চাহিদা, ওখানে যে ধাক্কাটা লাগলো, ওখানে ঠাকুর আলাদা, আমার নিজের একটা ইন্ডিপেন্ডেন্ট ব্যাপার আছে, আমার একটা স্বাধীন জীবন, আমি নিজের ডিসিশন নিতে পারি, আমি একটা এডাল্ট, তখন এই ধরনের যুক্তিগুলো চলে আসছে, তাই না? তো প্যাশন কম্প্রোমাইজিং অ্যাটিটিউড আমাদের বেশিরভাগ লোকজনদেরই। এবং সেটা ওই জন্যে, কারণ আমরা ঠাকুরের যে তথাকথিত ইষ্টভৃতির ব্যাপারটা, সেটা শুধু রিচুয়ালিস্টিকারই করছি আমরা, ওটাকে আকুতি নিয়ে করতে পারছি না, ওনার প্রতি আমার প্রেমটা জাগেনি সামহাও। যেহেতু ওনার প্রতি প্রেমটা ওরকম ভাবে জাগেনি, সেটার জন্য আমার ওটার প্রতি ওর অ্যাটাচমেন্ট নেই, উনি যেমন বলে গেছেন আমি ওরকম করছি না, কোথাও না কোথাও নিজের প্রবৃত্তিটা ঠাকুরের ওপর এসে ডমিনেট করে যাচ্ছে আর আমাকে ডিস্ট্রাক্ট করে ফেলছে। এই জিনিসই হচ্ছে, যারা গুরু ভাই যারা আছেন বা যারা দীক্ষিত, ওনারা তো সব তো মানুষই, এবং মানুষের মধ্যে তো এইসব ধরনের ব্যাপারগুলো থাকবেই, এই প্রবৃত্তি টবৃত্তি গুলো। সেসব যুদ্ধ কন্টিনিউয়াস চলছে সকলের মধ্যে, প্রবৃত্তির সাথে যে ঠাকুরের যে নীতিগুলো, সেগুলোর যুদ্ধ তো কন্টিনিউয়াস চলছে। যার মনের জোর খুব বেশি, যে একদম হিসেবে হিসেবে যে একদম ফলো করছে, সে জিতে যেতে পারে অনেকগুলো যুদ্ধে, সে অনেক বড় মানুষ হয়ে এমার্জ করতে পারে। তাদের সংখ্যা খুব কম, যারা পারে না তারা এরকমই অবস্থা আছে, তারা ভুল করছেন, অনেক বড় ভুল করছেন। এবং ভুল করে কি ঠাকুরের ক্ষতি করছেন? নিজেরই ক্ষতি করে দিচ্ছি আমরা, নিজের রাস্তায় নিজে বন্ধ করে দিচ্ছি। এমন মানুষ তৈরি করে দিচ্ছি, যে এমন মানুষ জন্ম দিয়েছি যে সেই মানুষই এখন আমার গলা কাটার জন্য রেডি হয়ে বসে আছে। তো একদম এটা একদম। তো আলটিমেটলি ঠাকুর তো তুমি তুমি এটা বুঝে নিও যে তুমি তোমার ভবিষ্যতের জন্য, দেশের জন্য তুমি নিজেই দায়ী। ঠাকুর তো এই কথা বলেইছেন। তো আমি নিজেই দায়ী, আমি যেমন করেছি, আমি যেমন সিড আমি পুঁতেছি ওরকমই ফল পাচ্ছি এখন। এটা তো খুবই মানে কি স্ট্রেট ফরওয়ার্ড ব্যাপার। বিবাহ ব্যাপারটা কন্ট্রোভার্সিয়াল আমরা বানিয়ে দিয়েছি অপযাজন করে করে, এবং শুধু আমরা তো অপযাজন, মানে এটার মধ্যে পলিটিক্সও জড়িত আছে, সোশিও পলিটিক্যাল ব্যাপার, এটাকে কন্ট্রোভার্সিয়াল বানিয়ে দিয়েছি। কিন্তু আ- যদি যারা কন্ট্রোভার্সিয়াল বানিয়েছে, তারাও তো এই বিবাহের যে কু যে ফলটা হয়েছে, তারাও তো আক্রান্ত এই এটা এটা দিয়ে, যারা বিবাহটাকে কন্ট্রোভার্সিয়াল বানিয়েছে, বিবাহ ব্যাপারে কথা বলাটাই নাকি এখন কন্ট্রোভার্সিয়াল, ওটা একটা খুবই ব্যক্তিগত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
কিন্তু যারা এই নিয়মটা বানিয়েছে তারা কি এই যে যে কুফল বিবাহের, তার ফল কি ওরা তারা কি এফেক্টেড? না, তারা এফেক্টেড। প্রবলেম, ডিফারেন্সটা শুধু এটাই, যেহেতু আপনি ঠাকুরের হাত ধরেছেন, যেহেতু আপনি সৎসঙ্গের হাত ধরেছেন, আপনি জিনিসটা বুঝতে পারছেন, আপনি রিলেট করতে পারছেন এই প্রবলেমটা এটার জন্য। তারা বুঝতে পারছে না, বুঝতে যেদিন পারবে সেদিন হয়তো নিয়ম বদলে যাবে পট করে, তখন নিয়ম বদলে যাবে, বোঝার মাত্র দেরি আছে। এবং বুঝবে ঠিকই যখন এত ভয়ঙ্কর ধ্বংস হয়ে যাবে, এত ভয়ঙ্কর ধ্বংস হয়ে যাবে, তখন না বুঝে আর কোনো উপায় নেই। তখন বেঁচে থাকার খাতিরেই বুঝতে হবে, বুঝবে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে, আর অনেক প্রাইস আমাদের পে করতে হবে সেটার জন্য। আর আমরা মনে হয় প্রাইস পে করা আরম্ভ করে দিয়েছি। তো এবার যা করেছি সেটার ফল তো আমাদের সকলকেই দিতে হবে, এই হলো ব্যাপার। খুব চমৎকারভাবে মানে বিশ্লেষণ শুনছিলাম আপনার। এই যে আমার ব্যক্তি জীবনের জন্য খুব উপকার হলো এই বিষয়টা আসলে আমরা অনুধাবন করতে পারি যে একটু আগে আপনি প্রথমেই জিরাফের কথা বলছিলেন। শ্রী, শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে এক জায়গায় সেই জিরাফের কথা বলছিলেন, শ্রদ্ধেয় প্রফুল্লদাকে বিপ্লব বিষয়ে কথা উঠতেই শ্রী, শ্রী ঠাকুর মেবি আলোচনা প্রসঙ্গে একাদশ খণ্ডে মেবি কথাটা লিখে আছে। শ্রী শ্রী ঠাকুর বলছিলেন যে জিরাফ কিন্তু জিরাফের থেকে জন্ম নেয়নি, জিরাফ জন্ম নিয়েছেন কিন্তু ঘোড়ার থেকেই। তার বেঁচে হ্যাঁ, থাকার হ্যাঁ, হ্যাঁ। যে বেঁচে হ্যাঁ, বেঁচে থাকার জন্য যে যে খাদ্য উৎপাদন করতে হয় এত উঁচুতে ছিল, গলাটাকে টানতে 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 তার গলাটা এত বেশি বেড়ে গিয়েছে, যেটা তার একদম, একদম। এখন জিরাফ হচ্ছে। তাহলে এটা যেমন একটা আপনাকে আমি বিপ্লব। বলছি, এটা আমি নিজে ভাবার চেষ্টা করি, এই যে এখন আজকালকার জামানায় আমি কাউকে না দেখি না যে সে পড়াশোনায় খারাপ বলে। বাচ্চারা ঠিক। যতই দেখি স্কুলে, কেউ যে বাজে স্টুডেন্ট কেউ না। আমি নিজের এইমস এর কাজের মাধ্যমে আমাকে অনেক সময় সরকারি স্কুলে যেতে হয়, ওখানে বাচ্চাদেরকে গিয়ে গিয়ে আমরা কিছু কোর্স করাই, এবং আমি গিয়ে দেখছি কেউ বাজে স্টুডেন্ট কেউ না। তার মানে কি হলো, সবাই ভালো স্টুডেন্ট হয়ে গেল। তার মানে কি, যারা সত্যিকারের বাজে ছিল, যারা ধরতে পারে, তারা কিন্তু আস্তে আস্তে ওয়াশ আউট হয়ে যাচ্ছে, সার্ভাইভ করতে পারছে না। এখানেও ন্যাচুরাল সিলেকশনটা কাজ করছে, কিন্তু ইভলিউশন বা বিবর্তনের প্রসেসটা কন্টিনিউয়াস হয়, কোথাও এক সময় কোথাও থেমে থাকে না। এখন ওরাই যারা বেঁচে থাকতে পারবে যারা খুব মেধাবী। এরকম করতে 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 হয়তো একটা এমন সময় আসবে যারা তুখর মেধাবী, শুধু তারাই থাকবে। ওটা হয়তো আলাদা একটা স্পিসিস হয়ে যেতে পারে মানুষের, আজ থেকে হয়তো 1 কোটি বছর পর, বা আরো অনেক সময় লাগে এগুলোতে। এটা কন্টিনিউয়াস প্রসেস। জিরাফের ক্ষেত্রে ওরকমই হয়েছে। যখন লোয়ার লেভেলে খাবারগুলো শেষ হয়ে যাচ্ছিল, তখন ওপর গলা উঁচু করে খেতে 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 হঠাৎ এরকম একটা জিরাফ হয়তো এসছিল যার গলাটা একটুখানি উঁচু। তো সেই জিরাফ গুলো কিন্তু সিলেক্টেড হয়ে গেল। যাদের ছোট গলার গলা জিরাফ তখনও ছিল, কিন্তু কিন্তু তারা পারলো না তাদের সাথে কম্পিটিশনে। সেটা তো কোনো 2 বছর বা 10 বছরের ব্যাপার নয়, মানে লক্ষ লক্ষ বছরের ব্যাপার। লক্ষ লক্ষ বছরের ব্যাপার, যে টাইমের যে পরীক্ষাটা, লক্ষ লক্ষ বছরের যে পরীক্ষাটা, সেটা ওই লম্বা গলাওয়ালা জিরাফই কিন্তু পার পেয়ে গেল। এটা সময়ের পরীক্ষা, টাইমের পরীক্ষা, সব থেকে কঠিন পরীক্ষা। এবং যে কোনো রীতি রিওয়াজ বা যে কোনো জিনিস যেটা বহুদিন ধরে হতে হতে আজ অব্দি যেটা বেঁচে আছে, মনে রাখতে হবে ওটা একদম সঠিক প্রসেস, সঠিক জিনিস। ওই জন্য ওটা সময়ের পরীক্ষাটা পাস করতে পেরেছে। সময়ের পরীক্ষা পাস করে যে জিনিসটা আজকের ডেটে আমাদের সামনে আছে, সেটাকে না মানা ছাড়া আমাদের কাছে কোনো উপায় নেই। না মানার কোনো আমাদের কাছে তর্ক রীতির পুরোনো দিনের কথাবার্তা, পুরোনো দিনের কথাবার্তা। ভারতবর্ষে ইংরেজ মাত্র 150 বছর 200 বছর রাজত্ব করতে পেরেছে। জোর দিয়ে কোনো জিনিস স্থাপিত করা যায় না, কিন্তু যে জিনিসটা মানে যুগ যুগ ধরে, জন্মান্তর ধরে মানুষ গ্রহণ করে নিয়েছে, মানে সময়ের টেস্টটা পার করে নিয়েছে, যে জিনিসগুলো, যে রেওয়াজগুলো। ওর থেকে বিবাহ একটা ব্যাপার, যে ভারতবর্ষে যে একসময় যে বিবাহটা এত, এখনো অব্দি দেখা যায় যে উম, বেশি দিনের আগের কথা বলছি না, 3-4 দিন আগেকার খবর বলছি, যে আমাদের
হরিয়ানাতে, এখানে একটা স্টেট আছে হরিয়ানা বলে, আপনি জানেন হয়তো। ওই হরিয়ানাতে দেখা যাচ্ছে যে মেয়েকে তার বাবাই মেরে ফেলেছে। সেটা নো ডাউট ক্রাইম। কেন মেরে ফেলেছে? কারণ বিয়েটা ওদের কুলে যে অনুযায়ী করা হয়েছে, করা হতো সেই অনুযায়ী হয়নি বলে মেরে ফেলেছে। সেটা ভুল করেছেন এবং ওটার যা শাস্তি পাওয়া সেটা ওনাকে পেতে হবে। এবার এই যে জিনিসটা, এটা এতদিন ধরে কেন হয়ে আছে? এতদিন ধরে লোকেরা কেন মানছে এটাকে? এটা তো হাজার হাজার বছর ধরে চলে আসছে, মানে ইট হ্যাজ পাস দ্য টেস্ট অফ টাইম। যে জিনিসগুলো টেস্ট অফ টাইমটা উত্তীর্ণ করে সে আজকে বর্তমান দিনেও যেটা আছে সেটাকে মানতেই হবে, কারণ ওটা ঠিক। বিবর্তনও ওই একদম জিনিসটাকেই সবসময় ফেভার করে, যেটা সময়ের পরীক্ষাকে উত্তীর্ণ করে এসছে। আর মানুষের যে রীতি রেওয়াজ গুলো, কালচার ব্যাপারগুলো, কাস্টম ট্র্যাডিশন দিস দ্যাট, যত সেগুলো যে যুগ যুগান্তর ধরে, জন্মান্তর ধরে যে চলে আসছে, সেটাকে ওই জন্য মেনে নেওয়া উচিত, কারণ ওটা অনেক সময় পরীক্ষা পার করে এসছে। এই আর কি ব্যাপার। একদম একদম খুব চমৎকার আসলে। আজকে যারা অডিয়েন্সরা যারা দেখছেন নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমরা একটু টপিকের বাইরে গেলেও আসলে এই টপিকটা রিলেটেড এই কথাবার্তাগুলো হয়েছে। আমরা আবারও আপনাদেরকে সবিনয় অনুরোধ করছি, আপনারা যারা দেখছেন প্রত্যেকের কাছে এম বিনীত অনুরোধ রাখছি, আপনারা চাইলে অনুষ্ঠানটিকে শেয়ার করে আপনারা সর্বত্র ছড়িয়ে দিতে পারেন এবং আমরা দেখতে, দেখতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আসছি। অনেকটা প্রায় অলরেডি ১ ঘন্টা অতিবাহিত হয়েছে। আমরা অনেক বিষয়ে জানলাম আজকে পূজনীয় আ শ্রী ডক্টর বলাকা চক্রবর্তী মহোদয়ের কাছ থেকে। অ্যা আমরা আবারও হয়তো কোনো একটা সময় আমরা পূজনীয় দাদাকে আমরা নিশ্চয়ই পেয়ে যাবো। আবার একটা কোনো একটা অ্যা অ্যা আলোচ্য বিষয়ের মধ্যে আমরা পূজনীয় দাদার সেই কথাটুকু শুনতে পারবো। ইতিমধ্যে যারা আমাদের সাথে যুক্ত ছিলেন প্রত্যেকের কাছে অ্যা অ্যা অল্প সময়ের যদি কারো কোনো কিউরিওসিটি থাকে আপনারা করতে পারেন। আমরা চেষ্টা করব উত্তরটা দেওয়ার জন্য। আমি পূজনীয় দাদাকে আমি আ অল্প সময়ের জন্য আমরা অনেকটা শেষ পর্যায়ে চলে আসছি। আমরা আজকের যে বিষয় যে যজন, যাজন এবং ইষ্টবৃতি সেই এ বিষয়ের উপর আমার একটা ব্যক্তিগতভাবে একটা প্রশ্ন ছিল। সেই প্রশ্নটা হচ্ছে কি দাদা, আমরা আজকাল দেখছি যে শ্রী ঠাকুরের এই, এই শব্দগুলোকে অনুধাবন করা বা বোঝা যে জিনিসটা আমি প্রায় সময় বলি বা আমার উপলব্ধিতে যেটা আসছে আরকি, শ্রী ঠাকুরই একমাত্র অ্যা পুরুষোত্তম যিনি কিনা তার প্রত্যেকটা কথার অ্যা অর্থবহ করতে চেষ্টা করেছেন। তিনি যে শব্দগুলো ব্যবহার করেছেন, প্রত্যেকটা শব্দের তিনি ধাতুগত অর্থটাকে প্রাধান্য দিয়েছেন। অনেক সময় দেখা যায় আমরা যে যজন যে জিনিসটা কি, যাজন কি, ইষ্টবৃত্তি কি, প্রত্যেকটা জিনিসের আলাদা, আলাদা ডেফিনিশন কিন্তু শ্রী ঠাকুর আমাদের বাগার্থ দীপিকা বা আমরা যেটা শব্দার্থ যেটা আছে সেটার মাধ্যমে পাই। এই হুম, হুম, হুম। শব্দগুলোকে ঠাকুর অ্যা কি ১ম আমরা দেখি যেকোনো জায়গায় গেলে যজন শব্দটা আমরা এই ১ম এই শুনতে পেয়েছি। আর কোথাও আগে ছিল, থাকলেও এই শব্দ দিয়ে ছিল না। যাজন ছিল কিন্তু এই শব্দ দিয়ে ছিল না। ইষ্টবৃত্তি ছিল, আগে থেকেই ছিল কিন্তু এই শব্দটুকু দিয়ে ছিল না। এখন আমরা এই যখন শব্দ কোন দিয়ে একটা ছিল। হ্যাঁ, আমরা যখন এই মাঠ পর্যায়ে যখন এই শব্দগুলো ব্যবহার করি, মানুষ কিন্তু মানে আমাদের দিকে একটু আশ্চর্যভাবে দেখে যে এই শব্দগুলো আমরা নতুন শুনতে পাচ্ছি। এই শব্দগুলো কি আদৌ নতুন কিনা দাদা? নাকি যে কথাটি আমি বলছিলাম যে শ্রী ঠাকুর অর্থবহ কারণে এই শব্দগুলো আরো বেশি অনেক বেশি গুরুত্বপূর্ণ বিধায় কি এই শব্দগুলো ইউজ করেছেন নাকি? চাইলে তো আগে এই শব্দগুলো যে শব্দগুলোর মধ্যে নিহিত ছিল, সেই শব্দগুলো দিয়েই তো শ্রী ঠাকুর এই যজন, যাজন এবং ইষ্টবৃত্তিটা নিশ্চয়ই, বলতে নিশ্চয়ই, পারতেন। হ্যাঁ, এই নিশ্চয়ই। আলাদাভাবে শব্দটুকু হ্যাঁ, এই এটা তো জিনিসটা যদি খুব একটু ভালো বুঝি। প্রশ্ন আপনি করেছেন। এটা খুব ভাবার মতন প্রশ্ন, এবং আমার মনে হয় এটা সঠিক উত্তর আমার নিজের বাবার কাছেই আমরা পেতে পারি। আমার ওনাকে জিজ্ঞেস করলেই এটা সব থেকে ভালো হয়। উনি খুব ভালো জ্ঞান রাখেন এইসব জিনিসের। তবে ব্যাপারটা সত্যি ভাবার কথা। এরকম ধরনের খুব একটা আগে কিন্তু ঠাকুরের আগে কিন্তু অত শোনা যায়নি। এটা ঠাকুরেরই সময় শোনা যায়। এবং আমরা ঠাকুরের যখন কোনো বাণী টানি পড়ি,
অনেক সময় এমন এমন ওয়ার্ড আমরা পাই যেগুলোর হয়তো বাংলা ভাষার অভিধানের মতন ডিকশনারিতেও পাওয়া যায় না। তখন বাগর্থ দীপিকা বলে একটা আছে আলাদাই, যেখানে ঠাকুরের স্পেশালাইজড ওয়ার্ডস গুলোর ওখানে পাওয়া যায় আর কি। তো কি জানি, এটা তো একটু আমার থেকে যারা বেশি আরো জানেন তাদেরকে জিজ্ঞেস করলে ভালো হবে, বেশি ভালো অ্যান্সারটা পাওয়া যাবে। তবে খুবই রেলিভেন্ট প্রশ্ন এটা, এবং এটা এটা নিয়েও আলোচনা হবে কখনো একবার। তা আমিও আচ্ছা, জিজ্ঞেস করবো এটা, বাবাকে একবার জিজ্ঞেস করবো এই বিষয়টা। এটা খুব ভালো প্রশ্ন আপনি করেছেন এই বিষয়ে। পূজনীয় দাদাকে আমার আজকে অনেকক্ষণ আমরা সেশন দেখতে, দেখতে শেষ পর্যায়ে চলে আসছি। আমরা আর দীর্ঘক্ষণ করব না। রাত অনেক হয়েছে। সবাই নিশ্চয়ই খেয়ে দিয়ে ঘুমাবেন। আপনাদেরকে যে মূল্যবান সময়টুকু আমরা চেয়ে নিয়েছি এটার জন্য আসলে আন্তরিক কৃতজ্ঞতা এবং আবারও জয়গুরু জানাচ্ছি সবাইকে। আমরা দেখতে, দেখতে একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমরা আবারও আগামী সেশনে আমরা নিশ্চয়ই এম অন্য একটা আলোচ্য বিষয় দিয়ে আমরা এই টপিকস বা কথা শুনবো। আমি পূজনীয় দাদাকে আন্তরিক জয়গুরু এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। শত ব্যস্ততার মধ্যেও পূজনীয় দাদাকে আমি এ এ আমাদের এই স্টুডিওতে সময় দেওয়ার জন্য আমি দাদাকে এ আজকের যে এ অনুষ্ঠানের পরিসমাপ্তি করার জন্য শ্রী, শ্রী ঠাকুরের ধ্বনি এবং দিয়ে যদি একটু পরিসমাপ্তি করতে আমি দাদার কাছে সবিনয়ে অনুরোধ করছি দাদা। জয়গুরু। জয় গুরু। বন্দে আজ পিতৃং, বন্দে মাতৃবর্গান, वंदे अहं कृष्टि दैवतं, परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। वंदे पुरुषोत्तम, वंदे पुरुषोत्तम। দাদা আমার আন্তরিক জয়গুরু এবং সশ্রদ্ধ প্রণাম নেবেন। জয় গুরু জয়গুরু। দাদা, জয় গুরু। আপনাকে আমার অনেক অনেক শ্রদ্ধা। যারা যারা দেখলেন এতক্ষণ ধরে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং এই ব্যাপারটা আপনারা নিজেরা করে নিজেরা এটাকে বুঝুন, ফিল করুন, তাহলেই সব থেকে ভালো জাস্টিস হবে এই টপিকটার প্রতি। এই বলেই আমি আজকের বক্তব্য শেষ করব। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয়গুরু। প্রণাম।